আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে মার্কেটে খুবই সেন্সেশনাল নিউজ হচ্ছে যে ভিপি নূরকে নিয়ে আমরা মিডিয়া এমনকি ফেসবুক ইউটিউব যারা আছি বা আপনাদের দর্শকদের মধ্যে আপনাদের যে মানে নিউজের চাহিদাটা সেটা আস্তে আস্তে মেজর সিনহা হত্যাকাণ্ড, ইভেন যেই কলঙ্কিত পুলিশের বরখাস্ত ওসি প্রদীপ, তার সম্পর্কে আমরা কিন্তু আসলে ইন্টারেস্টেড মানে এখন আর অতটা নাই। আর এইটার কারণে হচ্ছে কি, যখন কোনো জিনিস আপনার আউট অফ পয়েন্ট হয়ে যায় তখন সেটাতে নানান ধরনের গোপন কাজ কারবার চলতে থাকে। কেন এই কথাগুলো আপনারা জানেন যে ওসি প্রদীপ দাস বর্তমানে সে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সে আপনার আছে। আর কেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে? দুদকের যে দায়েরকৃত মামলা, সেই মামলাতে তাকে গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। মেজর সিনহা হত্যাকাণ্ডের যে বিচারিক প্রক্রিয়া, আমরা জানি যে আমাদের র্যাবের যে তদন্ত সংস্থা কাজ করছেন এসপি খায়রুল স্যারের নেতৃত্বে, তাদের কাছ থেকে আর লাস্ট কোনো আসলে আপডেটিং এই বিচারিক প্রক্রিয়া সম্পর্কে নেই। তবে কয়েকজন সাক্ষী যারা ছিল, পুলিশবাদী মামলার যারা সাক্ষী ছিল, তাদেরকে আবার নতুন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আর লাস্ট হচ্ছে আরেকজন পুলিশের কনস্টেবল শর্মা, রুবেল শর্মা সম্ভবত, তাকে আপনার জিজ্ঞাসাবাদ চলছে। এটা হচ্ছে র্যাবের কাছ থেকে লাস্ট পাওয়া আপডেটিং। সম্ভবত আপনার সপ্তাহখানেক তো হয়ে যাবে। যিনি আমাদের উইং মিডিয়ার আছেন আশিক বিল্লা স্যার, তিনি আর নতুন কোনো আপডেটিং করেন। জাস্ট গত কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে র্যাব আপনার প্রত্যেকটা বিষয়কে খুব কঠিনভাবে তারা যাচাই বাছাই বিশ্লেষণ করছে, পরবর্তী সময় এটার ব্যাপারে আপডেটিং আসবে। এখন এই যে আরো কিছু ইস্যুর কারণে এই ইস্যুটা আড়াল হওয়াতে লাস্ট যে একটা অ্যাক্টিভিটিস ছিল সেটা হচ্ছে যে আপনার চট্টগ্রাম মহানগর দায়রা জজ যিনি আছেন আশফাকুর রহমানের আদালতে ওসি প্রদীপ দাসের যে আইনজীবীরা আছেন, তারা আপনার যে তার জামিনের জন্য যে আবেদন করেছেন সেটা নামঞ্জুর হওয়ার পরে তারা কিন্তু নতুন করে আরেকটা রিট করেছেন। আপনাদের এই বিষয়টা আপডেট করা দরকার। সেটা হচ্ছে যে ওসি প্রদীপ দাসকে যেন হসপিটালে আপনার রেফার্ড করা হয়। গতবার যখন সে অ্যারেস্ট হয়েছিল সেটা আপনার মানে আদালত নাকচ করে দেওয়ার পরে নতুন করে তারা আবার হসপিটালে নেওয়ার জন্য যে প্রসেসিং, সেটাকেই তারা আসলে জোরদারভাবে আবেদন করছে। কেননা ওসি প্রদীপ দাসকে যদি হসপিটালে নেওয়া যায় তাহলে বিষয়টা হয়ে যাবে কি, আপনার সেখানে তার মেডিকেল একটা পরীক্ষা নিরীক্ষা হবে। সেটার ক্ষেত্রে আমি জানি না যে এই পরীক্ষা নিরীক্ষাটা কি র্যাবের মাধ্যমে করানো হবে নাকি কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে করানো হবে। যদি কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে করানো হয়, র্যাব যতটা সুনিপুণভাবে ওসি প্রদীপ দাসের সকল কিছু হ্যান্ডেল করছে, কারাগার কর্তৃপক্ষের উপরে আসলে ওই পরিমাণ বিশ্বাস বা আস্থা রাখা যায় কিনা সেইটাও একটা বিষয়। আপনাদের খেয়াল থাকার কথা, সাবেক একজন ডিআইজি প্রিজন, তিনি কিন্তু আপনার সম্ভবত নাম বাবলু, তিনি কিন্তু আপনার এরকম নানান ধরনের দুর্নীতির জন্য বরখাস্ত হয়েছিলেন। সো কারাগারে যারা আছে তাদের ব্যাপারেও বিভিন্ন সময় নেগেটিভ ইমপ্রেশনে আসে। ইভেন ওসি প্রদীপ দাস সম্পর্কে আপনার স্থানীয় গণমাধ্যমগুলা বা যারা লোকমুখে যেটা প্রচারিত আছে যে কারাগারে সে বেশ আরামে আছে, আর তার আইনজীবীরা দাবি করছে সে অসুস্থ, তার ভালো একটা ট্রিটমেন্ট দরকার, যে র্যাবের রিমান্ডে তার উপরে খুব নির্যাতন হয়েছে। এখন কারাগার থেকে হসপিটাল নিতে গেলে সমস্যাটা কি? সমস্যা এই জায়গায়, যদি সে অসুস্থ হয় তার চিকিৎসা জেলা কারাগারের ভিতরেই করা দরকার। কারণ আসিফ নজরুল স্যারের একটা স্ট্যাটাস নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, তিনি একজন আইন বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক, তিনি আমাদের মতন নর্মাল মানুষ না। তিনি তার একটা স্ট্যাটাসে যে বিষয়টা সবচেয়ে বেশি পয়েন্ট আউট করেছেন যে ওসি প্রদীপ দাস আসলে দেশ, রাষ্ট্র এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের উপরেও আপনার অনেকটা হুমকি স্বরূপ। কেননা সরকারি যে তদন্ত রিপোর্ট ফাঁস হয়েছিল, আপনাদের খেয়াল থাকার কথা যে বিদেশি একটা দূতাবাসের সাথে ওসি প্রদীপ দাসের আপনার যোগাযোগ হচ্ছিল। কেন? ওসি প্রদীপ দাস সে কোনো এসপি না বা ধরেন ডিসি না, বিভিন্ন দেশে তাকে মিশনে পাঠানো হয়েছে, সেই সব দেশগুলোর সাথে বাই এম্বাসি সে যোগাযোগ করছে। বিষয়টা কিন্তু এরকম না। একজন সাধারণ ওসি প্রদীপ দাসের সাথে বিশেষ কোনো একটা দেশের দূতাবাসের সম্পর্ক মেনটেন করা হয়েছে। এখন এই যোগাযোগের মধ্যে হতে পারে তার কাছে আপনার অনেক তথ্য আছে, যেহেতু সে একজন পুলিশের অফিসার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তার ভালো সম্পর্ক, তো এরকম অনেক তথ্য থাকতে পারে। বিভিন্ন সময় কিন্তু এটা দেখা গেছে যে আপনার বিভিন্ন দেশে এটা হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা অংশ লোক থাকে যারা গোপনে দেশের অনেক জিনিস বিদেশের কাছে ফাঁস করে দেয়। এর পরপরই দেখেন মিয়ানমারে কিন্তু আমাদের সীমান্তে সেনারা এসে একটা অবস্থান করছে। তো এখানে নানান বিষয়গুলো আছে। আমি বিশ্বাস করি যে ওসি প্রদীপ দাসকে কোনোভাবেই যেন হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা না হয়।
এটা নিশ্চয়ই আমাদের সরকার দলীয় যারা তদন্ত সংস্থা কাজ করছেন বা র্যাবের পক্ষ থেকে যারা আমাদের বিশেষ আইনজীবীরা আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টাকে ডিফেন্ড করবেন, যেন ওসি প্রদীপ দাস কোনোভাবেই কারাগারে যেতে না পারে। ভিপি নূরের এই ঘটনার চকমা, এর আগে নানান চকমা, নানান তকমা, সবকিছু কিন্তু এই মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে চোখ থেকে আড়াল করতে 50% সচেতন হয়েছে, সম্ভব হয়েছে। তবে একটা জিনিস খেয়াল রাখা দরকার, আমাদের যারা এগুলা করেন, ভাই বাঙালি জাতি এখন অনেকটাই ডিজিটালাইজড হয়ে গেছে। আমরা শুধু যে মহাশূন্যে স্যাটেলাইট পাঠাইছি সেই না, সেই সাথে নিজেদেরকে আমরা স্যাটেলাইটের মতন অনেকটা উন্নত করছি। একটা যুগ ছিল যে শুধুমাত্র প্রিন্ট মিডিয়া এবং কি হাতে গোনা যে নিবন্ধিত টেলিভিশন মিডিয়াগুলা, তারা যা দেখাইতো জাতি তা দেখতো, তারা যা বোঝাইতো আমরা তাই বুঝতাম, কারণ এর বাইরে পেছনের ঘটনা কি সেটা জানার কোনো কারণ ছিল না, জানার কোনো উপায়ই ছিল না। বাট এখন যখন এই বিষয়গুলো প্রযুক্তি আপডেট হয়ে গেছে, গ্রামের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রত্যেকটা মানুষ ইন্টারনেটের আওতাধীন, ইন্টারনেট চালাচ্ছে, তখন হচ্ছে কি যে প্রত্যেকটা বিষয় আমরা পেছন থেকে জানতে পারছি। আমাদের বোনেরা পর্যন্ত আগে যেখানে চাইল্ড লাইন রান্না বান্নার মধ্যে সীমাবদ্ধ ছিল, বাচ্চাদের খাওয়া দাওয়া পর্যন্ত, আজকে তারাও কিন্তু রাজনীতি সম্পর্কে ইন্টারেস্টেড। দেশে চলমান যে ঘটনাগুলো হয় সেগুলো সম্পর্কে দিন শেষে রাত্রেবেলা বৈশা মোবাইল বা ফেসবুকের মাধ্যমে তারা কিন্তু এই ঘটনাগুলো সম্পর্কে জানে, মানুষ এগুলো সম্পর্কে রিয়াকশন দেয়। তবে আপনি যেই পরিমাণ রিয়াকশন মিডিয়াতে দেখেন, আপনার খেয়াল রাখতে হবে এখানে মাত্র 2 থেকে 3% মানুষ রিয়াকশন দিচ্ছে, অধিকাংশ পোস্টের মাধ্যমে। কেননা মানুষ রিয়াকশন দিতে ভয় পায়। রিয়াকশন না দেওয়ার মানে এই না যে জাতি বিষয়গুলোকে খুব সহজভাবে নিচ্ছে। আজকে যদি ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে একটা গণভোট হয়, সরকারের পক্ষ থেকে হোক, আমাদের র্যাবের পক্ষ থেকে হোক, বা বিশেষ কোনো সংস্থার পক্ষ থেকে, যে ওসি প্রদীপ দাসকে ফাঁসি দেওয়ার পক্ষে কত পার্সেন্ট মানুষ আছে, আপনি দেখবেন এই দেশের 99.99% মানুষ প্রদীপ দাসের বিরুদ্ধে। আমরা পুলিশের বিরুদ্ধে না। কারণ কি, আমার মনে হয় যে অসংখ্য পুলিশ ভাইকেও যদি আপনার নিরপেক্ষ বা ভোট দেওয়ার সুযোগ হয়, যে তাদের চাকরি বাকরি বা কোনো ঝামেলা হবে না, তারাও কিন্তু ওসি প্রদীপের ফাঁসি চাবে। অনেক পুলিশ ভাই আমাদেরকে ইনবক্স করেন যে ভাই বিষয়টা নিয়ে কথা বলার জন্য ধন্যবাদ, কারণ আমরা দিনরাত অনেক পরিশ্রম করি, আমরা ভাই মশার কামড় খাই, আমরা বউ বাচ্চাদের সাথে শুক্রবার নাই, ঈদের ছুটিও নাই, এরকম অনেক কষ্ট করি ভাই, এই ট্রাফিকে দাঁড়াইয়া আপনি একটু বলেন বিষয়টা। আমরা বলার চেষ্টা করছি। বাট মিডিয়ার প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ফেসবুক স্পিকার আছেন, বা আপনারা বিভিন্ন গ্রুপ এবং পেজের মালিক আছেন, বিষয়টা যেন না হারায়। এটা হারাইলে এটা আসলে আর ভবিষ্যতে এমন কোনো আন্দোলন এতটুকু পর্যায় পর্যন্ত যাওয়ার সুযোগ আছে কিনা আমি সেটা জানি না। তো যাবার আগে শুধু এতটুকুই বলবো, চট্টগ্রাম কারাগার কর্তৃপক্ষ ওসি প্রদীপ দাসের যদি আবার নতুন করে এই রিটটা যদি অ্যাকসেপ্ট হয়, তাহলে আপনারা কারাগারের ভিতরে রেখে র্যাবের মাধ্যমে এটা নোটিস করা দরকার, যেন তাকে ওইখানে চিকিৎসা দেওয়া হয়। এমন আছে হসপিটালে সে ভাগ্যও যাইতে পারে ভাই, ভাগার পরে আমাদের প্রশাসন খুঁজবে। সুতরাং চোর পালানোর পরে বুদ্ধি বাড়ার আগে চোর ঘরের ভিতর থাকতেই বুদ্ধিটা রাখা উচিত। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।